ভাইকিংসের এই পুরো পর্বটি পুরো সিরিজের মধ্যে সবচেয়ে যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং আমার দেখা সবচেয়ে দুঃখজনক পার্টও এই পর্বটা। ভাইকিংস কিংবদন্তিশীল মেইডেন লেগার্থার স্মরণে সর্বোচ্চ মানের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং এই পর্বটাও শুরু হয় সেটার মাধ্যমেই। আমরা একটু আগে দেখেছিলাম এক ঝড়ের রাতে হ্যাভিটসার্ক অনেকটা অসাবধানতাবশত গুরুতর আহত কাট্টেঘাটের প্রাক্তন রানী লেগার্থাকে হত্যা করেছিল এবং একই সাথে তার মা আসলাগের হত্যার প্রতিশোধ নিয়েছিল সে। কিন্তু এটা ঘটেছিল হ্যাভিটসার্কের মনের অলক্ষ্যে। সে যখন বুঝতে পারে কি ঘটিয়ে ফেলেছে তখন সে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে কাট্টেঘাটের জনগণ লেগার্থার হিমায়িত দেহটা তাদের মেইন হাউসের বাইরে আবিষ্কার করে। তারা তাদের পরম শ্রদ্ধেয় রানীকে এমনভাবে শেষ হতে দেখে বিশেষ করে টার্ভি শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল। তাকে আরও বেশি যে বিষয়টা বিস্মিত করেছিল সেটা হচ্ছে কেন লেগার্থা এই জায়গায় একা এভাবে পড়েছিলেন। টার্ভির ভাবনা ছিল তবে কি গানহিল্ডের স্বপ্নই সত্যি হয়েছিল, মানে কিছুদিন আগে গানহিল্ড এরকম একটা স্বপ্ন দেখেছিলেন। যা হোক, লেগার্থাকে এভাবে পড়ে থাকতে দেখে টার্ভির আরেকটা দুশ্চিন্তা হয়, তাই সে লেগার্থার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। টার্ভি বেরিয়ে যাওয়ার পর উবে এই ঘটনার জন্য হ্যাভিটসারকে সন্দেহ করে, কিন্তু এই সময়ের মধ্যে হ্যাভিটসারকে আশেপাশের কোথাও পাওয়া যাচ্ছিল না। এদিকে লেগার্থার গ্রামে পৌঁছানোর পর টার্ভির কাছে স্বাভাবিকভাবেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলের মৃত্যু মেনে নিতে না পেরে লেগার্থা কাট্টেঘাটে তাদের কাছে সেটা জানাতেই ফিরে গিয়েছিলেন। কিন্তু দুর্যোগময় রাত লেগার্থার জীবনকে একেবারে অন্ধকারে ঢেকে দিয়েছিল। অন্যদিকে লেগার্থার জন্য কাট্টেঘাটে একটা জমকালো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য সেখানে আর দেরি না করে কাট্টেঘাটে ফিরে আসতে হয়েছিল টার্ভিকে। ভাইকিংস রীতিতে একটা নিয়ম প্রচলিত ছিল, কোনো রাজা বা রানী মারা গেলে তার সাথে আরও একজনকে বেছে নেওয়া হতো, যেটাকে বলা হতো বলিদান। আমরা প্রথম সিজনে আর্ল হ্যারল্ডসনের সময়ও কিন্তু এটা দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তাই সঙ্গত কারণেই কাট্টেঘাটের রানী হিসেবে লেগার্থাকে একা ভালহাল্লায় যেতে দেয়া এদের পক্ষে সম্ভব ছিল না। শিল মেইডেনদের মধ্যে অনেকেই লেগার্থার সাথে সঙ্গী হতে চেয়েছিলেন, তবে তাদের মধ্য থেকে একজন শিল্ড মেইডেনকেই বেছে নিতে হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লেগার্থার সাথে ভালহাল্লায় পাড়ি জমানোর বিষয়টাকে কাট্টেঘাটের শিল্ড মেইডেনরা সর্বোচ্চ সম্মান হিসেবেই দেখেছিল এবং তারা সকলেই আত্মত্যাগের জন্য প্রচণ্ড উৎসাহী হয়ে উঠেছিল। এ সময় টার্ভিও লেগার্থার সাথে যেতে চাইছিলেন, কিন্তু যেহেতু সে গর্ভবতী ছিল তাই গুনহিল্ড তার অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে সেই সভাকক্ষে তারা দেবতা ওডিনের প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত একটা দ্বারকাককে এই সিদ্ধান্ত নিতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় পুরো হলঘরটি কয়েকবার প্রদক্ষিণ করার পর সেই দ্বারকাক গায়দা নামের এক শিল মেইডেনের কাঁধে এসে বসে। আপনারা হয়তো জানেন লেগার্থার মৃতকন্যার নামও গায়দা ছিল। এই শিল মেইডেনের মা প্লেগে মারা যাওয়া গায়দার স্মরণে তার মেয়ের নামও গায়দা রেখেছিল। ফলে এই বিষয়টা তাকে লেগার্থার সাথে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবেই মনে করা হয়। ওদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আম্মা পাশের একটা বনে হ্যাভিটসারকে খুঁজে পান। এ সময় তাকে দেখে অনেকটা বিধ্বস্ত লাগছিল, কিন্তু বাড়িতে নিয়ে আসার পর উবে এবং অন্যদের প্রশ্নের মুখোমুখি হতে হয় হ্যাভিটসারকে। হ্যাভিটসার কারো কথারই এ সময় কোনো জবাব দিচ্ছিলেন না, শুধু নীরব ছিলেন। প্রচণ্ড অপরাধবোধ এবং ভয় তাকে পেয়ে বসেছিল এবং তখনও সে শুধু পালিয়ে যাওয়ার কথাই ভাবছিল। অন্যদিকে এরপর শুরু হয় বলিদান অনুষ্ঠান এবং দেবতাদের দ্বারা নির্বাচিত গায়দা লেগার্থার সাথে ভালহাল্লায় পাড়ি জমাতে চলেছিলেন। লেগার্থার পুরো জীবনের বীরত্বপূর্ণ চিত্র বারবার গায়দার সামনে ভেসে উঠছিল এবার, এবং সেও লেগার্থার ডাক অনুভব করতে পারছিলেন। গায়দা প্রথমে দেবতাদের এবং লেগার্থার প্রতিনিধিত্বকারী 3 জন তরুণ পুরুষ পুরোহিতের সাথে ঘনিষ্ঠভাবে মিলিত হন। আসলে এটাই ছিল তখন ভাইকিংস রেয়াজ। এরপর মৃত্যুর দূত গায়দাকে 2টি বিকল্প পন্থায় হত্যা করার জন্য তাকে অফার করে। এর একটা ছিল ছুরি এবং অন্যটি ছিল দড়ি, কিন্তু দেখা যায় গায়দা শেষ পর্যন্ত বেছে নেন ছুরিকে। আর বলাই বাহুল্য, এরপর তীক্ষ্ণ একটা ছুরি গায়দার বুকের মধ্যে হৃৎপিণ্ড বরাবর ঢুকে যায়। গায়দা হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করে নেন এবং আমার দেখা মতে এটা ছিল সবচেয়ে খুশির একটা মৃত্যু, যেখানে হত্যাকারী এবং হত্যার শিকার হতে যাওয়া 2 জন ব্যক্তি এই বিষয়টিকে একেবারে মন থেকে মেনে নিয়েছিলেন। বলিদান অনুষ্ঠানের পর অন্ত্যেষ্টিক্রিয়া পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কাট্টেঘাটের রানী হিসেবে লেগার্থার অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বাভাবিকভাবেই সর্বোচ্চ মানের একটা জাহাজের সমাধি প্রস্তুত করা হয়েছিল। উবে, গানহিল্ড এবং টার্ভি প্রত্যেকে লেগার্থাকে শেষ উপহার প্রদান করেছিলেন। ভাইকিংস ট্রেডিশন অনুযায়ী সেই জাহাজে যখন আগুন জ্বালানো হবে ঠিক তার আগ মুহূর্তে লেগার্থার পুত্র বিয়র্ন
অবশেষে সেখানে এসে উপস্থিত হন। ভাইকিংসের পুরো সিরিজ জুড়ে সর্বোচ্চ স্ক্রিন টাইমের চরিত্র হিসেবে আমরা লেগার্থাকে দেখতে পেয়েছি। এই বিস্তৃত যাত্রায় লেগার্থা নানা রকমভাবে আমাদের সাথে ছিলেন, কিন্তু অবশেষে ষষ্ঠ সিজনে এসে তার বিদায় হতে যাচ্ছে। র্যাগনার যুগের মূল কাহিনী হোক বা র্যাগনার পরবর্তী যুগের একাধিক উপপ্লট হোক, আমার মতে লেগার্থা ছিল এই ভাইকিং সিরিজের অন্যতম একটা প্রাণ। লেগার্থা শুধু কাট্টেঘাটের অভিভাবকই ছিলেন না, বরং র্যাগনারের বিশ্বাসের সবচেয়ে দৃঢ় সমর্থক ছিলেন তিনি। লেগার্থা তার সময়ের সর্বশ্রেষ্ঠশীল মেইডেন এবং সকল নারীর কাছে তিনি ছিলেন একজন আদর্শ এবং বীর। যদিও লেগার্থা তার পুরো জীবন জুড়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং একটা শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার ভাগ্যকে এড়াতে পারেননি। তবুও লেগার্থা সত্যিই একটা অসাধারণ জীবন পার করেছিলেন। র্যাগনারকে ভাইকিংস কিংবদন্তি তৈরি করতে সাহায্য করেছিলেন তিনি, এবং এমন এক মহান পুরুষকে লালন করেছিলেন যাকে অনেকেই সম্মান করত। অগণিত বীর তাকে প্রশংসা করতেন এবং সাধারণ মানুষ এবং সাধারণ যোদ্ধা উভয়ই লেগার্থাকে শক্তির স্তম্ভ হিসেবে দেখেছিলেন। বন্ধুরা, এসব ইতিহাস আমাদের জানতে হবে। অন্তত আমার পারসেপশন থেকে আমি এটা মনে করি। ভাইকিং সিরিজটাকে একটা বিনোদনের মাধ্যম হিসেবে দেখার পাশাপাশি এর থেকে পুরো একটা উপজাতির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারছি। অন্যান্য হিস্টোরি সিরিজের মতো এই টাইপের অনেক সিরিজে আমরা ইতিহাসের এমন কিছু মানুষ এবং তাদের জীবন সম্পর্কে জানতে পারি যেটা আমাদের বিশ্বাস এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। যা হোক, এর একটু পরেই লেগার্থার জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু শীতকাল চলায় লেকের পানি বরফে পরিণত হয়ে গিয়েছিল। ফলে পাহাড়ের ধারে অবস্থান করা যোদ্ধারা তীর দিয়ে বরফ ভাঙতে সাহায্য করছিল এবং বরফের ঢাল মেইডেনরা জাহাজের সাথে দড়ি বেঁধে সেটাকে টেনে লেকের মাঝখানে নিয়ে এসেছিলেন। এ সময় লক্ষ্য করা যাচ্ছিল আগুনের শিখায় লেগার্থার ফ্যাকাশে মুখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। কিন্তু মানুষের হৃদয়ে লেগার্থা সবসময় ভাইকিংস ইতিহাসের সবচেয়ে ক্যারিশমাটিক রানী হয়ে থাকবে, এটা বলাই বাহুল্য। ভাইকিংসদের এই পর্যায়ে আমার আর এক্সপ্লেইন এগিয়ে নিয়ে যেতে মন চাইছিল না, কারণ একেবারে শুরুতে আমরা র্যাগনার এবং লেগার্থা এই দুজনকে দিয়ে ভাইকিংসের যাত্রা শুরু করেছিলাম, কিন্তু একে একে এরা দুজনেই বিদায় নিয়েছিল। তবে হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে, পরবর্তীতে র্যাগনারের ছেলেরা সিরিজটা জমিয়ে তুলেছিল, এটা ঠিক, কিন্তু সেই জোশ আর পাচ্ছিলাম না। কিন্তু আমি আপনাদের কথা দিয়েছি পুরো সিরিজের গল্প আপনাদের শোনাবো, তাই শেষ না করা পর্যন্ত আমার মুক্তি নেই। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর এই সিরিজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ ভিডিওতে দিবেন, এতে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, বেশি বেশি মানুষের কাছে এটা পৌঁছায়। যা হোক, তবে লেগার্থার অধ্যায় তো শেষ হলো, কিন্তু র্যাগনারের ছোট ছেলে আইভারের সাথে কি হয়েছিল সেটা আমরা দেখেছি, কিন্তু এখন সেখানে কি ঘটছিল চলুন এবার আমরা সেগুলো দেখার চেষ্টা করি। ওলেগের হাতে বন্দী হওয়ার পর ধীরের সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়েছিল এবং একটা খাঁচায় তাকে আটকে রাখা হয়েছিল। ধীরের মুখ লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আইভার জানতেন ওলেগের নৃশংস স্বভাবের কারণে তার কাছের কেউ কষ্ট পাবে এবং এটা শুধু সময়ের ব্যাপার মাত্র, এবং শেষ পর্যন্ত তার ভাই ধীরের ভাগ্যে জুটেছিল এটা। কিয়েভে থাকাকালীন আইভার প্রায় সময়ই ইগরের পাশে থাকতেন এবং ইগর ও ওলেগের মধ্যে বিরোধের বীজ বপন করার চেষ্টা করতেন তিনি। আসলে এটা ছিল আইভারের একটা কূট পলিসি, যেগুলোর মুখোমুখি আমরা এর আগে বহুবার হয়েছি। মূলত তিনি চাইছিলেন ইগর যেন এটা বুঝতে পারে সমস্ত রাশিয়া তার শাসনের অধীনে থাকা উচিত, ওলেগের নয়। তাছাড়া ওলেগ যেভাবে তাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেটা তার জন্য প্রচণ্ড হানিকর একটা বিষয়, তাই তার ওলেগের থেকে মুক্ত হওয়ার উপায় একটা খুঁজে বের করতে হবে তাকে। এটাই মূলত সিদ্ধান্ত নিয়েছিলেন আইভার দ্য বোনলেস। তাই আইভার একদিন গোপনে ধীরের সঙ্গে দেখা করেন এবং ধীরের প্রতিক্রিয়া কি হয় সেটা পরীক্ষা করার জন্য তাকে মুক্ত করে দেওয়ার কথাও বলেন। স্বাধীনতার কথা শুনে ধীরের হতাশ চোখ আশার আলো ফুটে ওঠে। সে তার স্বাধীনতার জন্য সবকিছু বিনিময় করতে ইচ্ছুক ছিল, কারণ ধীর জানত আসন্ন শীতকাল সে টিকতে পারবে না। ধীর এ সময় আইভারকে অনেক জমি এবং সম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এসবের প্রতি আগ্রহ ছিল না আইভারের। সে কেবল ধীরকে ব্যবহার করে ওলেগকে উৎখাত করতে চাইছিল। এজন্য এরপর একদিন রাতে একটা ফাঁদ ব্যবহার করে আইভার। সেই রাত্রে প্রহরীরা যখন ধীরকে পাহারায় ব্যস্ত, তখন তারা হঠাৎ একজন নগ্ন মহিলাকে দেখতে পায়। এই পরিবেশে এভাবে একে দেখে স্বাভাবিকভাবেই পুরুষ হৃদয় উতলা হয়ে ওঠে। তাই রক্ষীরা সেই নারীর পেছনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে তাদের অনুপস্থিতির সুযোগে আইভার এবং ইগর গোপনে ধীরকে খাঁচার বাইরে বের করে নিয়ে আসে। মূর্খ রক্ষীদের নগ্ন মহিলার ফাঁদে ফেলে এক পঙ্গু এবং একটা নাবালক শিশু তাদের নাকের ডগা থেকে এরকম হাই প্রোফাইল একজন বন্দীকে পালিয়ে যেতে দিয়েছিল।
প্রকৃতপক্ষে মূল কারণ ছিল নগ্ন মহিলা, যিনি ছিলেন ধীরের স্ত্রী আনা। তো ধীরের পালানোর বিষয়টি বুঝতে পেরে ওলেগ সেই রক্ষীদের হত্যা করেন এবং আইভার এবং ইগোরের প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য তাদের মাথাগুলো সেদিন ডিনারের টেবিলে উপস্থাপন করেন তিনি। কিন্তু এটাতেও পাশ করে যায় দুজন। আইভারের নির্দেশনায় ইগর কোনো ভুল করেননি, তবে ওলেগ ইগরকে একটা সতর্ক বার্তা জারি করেছিলেন। যদিও এরপরে বিষয়টি বাদ দেওয়া হয়েছিল, কিন্তু ওলেগ পরবর্তীতে যেটা ঘোষণা করেছিলেন সেটা আইভারকে সত্যি অবাক করেছিল। ওলেগ তার নতুন স্ত্রী রাজকুমারী কাটিয়াকে তাদের সাথে পরিচয় করিয়ে দেন, কিন্তু কাটিয়াকে দেখে আইভার হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ফ্রেডিসের মতোই দেখতে ছিল এই কাটিয়া। এমনকি ইগোরও আইভারের বিস্মিত মুখভঙ্গি লক্ষ্য করেছিলেন। এমনকি সে সন্দেহ করেছিল যে আইভার ভূত দেখছে। আইভার বুঝতে পারছিল ওলেগ তার অতীত ইতিহাস জানার পর তাকে উপহাস করছে, তাই সে কিছু উত্তর পেতে ব্যক্তিগতভাবে পরের দিন কাটিয়ার সাথে দেখা করেন। কিন্তু যত যাই হোক, কাটিয়া আইভারের কোনো কথার কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেদিন। এর পরিবর্তে বরং তাকে প্রশ্ন করেছিল সে কেন তার সাথে আইভার এরকম আন্তরিকতা দেখাচ্ছে। এদিকে তার নতুন স্ত্রী আইভারের প্রাক্তন স্ত্রীর সাথে সাদৃশ্যপূর্ণ জানতে পেরে ওলেগের দুষ্টু স্বভাব আবার জাগ্রত হয়ে ওঠে। আইভারকে বিব্রত করার জন্য একদিন তারা ইচ্ছাকৃতভাবে আইভারকে কাটিয়াকে তার কোট খুলতে সাহায্য করে, এমনকি আইভারের সামনে একটা লাইভ শো শুরু করে তারা। আইভার এটা দেখে খুব একটা সহ্য করতে পারেনি, কিন্তু ওলেগ তাকে যেতে দেয়নি সেখান থেকে। এদিকে প্রায় শীতকাল চলে এসেছিল এবং আমরা আবারও আর একটা ভাতৃ হত্যার দৃশ্য দেখতে চলেছিলাম। বিয়র্ন লেগার তাকে হত্যার অভিযোগে তার সৎ ভাই হ্যাভিটসারকে আগুনে পুড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও হ্যাভিটসার তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন না, ফলে লেগার তার জীবন অবসান হয়। কিন্তু অনেকেই এটাকে ধরে নিয়েছিল তিনি তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। বিয়র্নের মধ্যেও একই ভাবনা চলছিল বিধায় তার মধ্যেও কোনো অনুশোচনা ছিল না। একসময় যখন আগুনের শিখা হ্যাভিটসারকে গ্রাস করতে যাচ্ছিল, তখন বিয়র্ন একটা অদ্ভুত কাজ করে বসেন। সে উবের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখান, কিন্তু বিয়র্নের এই দৃষ্টিভঙ্গি হ্যাভিটসারকে জীবন রক্ষা করেছিল। সর্বোপরি তার আত্মীয়দেরকে হত্যা করতে র্যাগনার একেবারেই চাইতেন না, আর তার মতো বিয়র্নও সেদিন সেটারই স্বাক্ষর রেখেছিলেন। মৃত্যুর হাত থেকে রক্ষা পেল হ্যাভিটসার, কিন্তু শাস্তি এড়াতে পারেননি এবং বিয়র্ন তাকে এত সহজে ভালহাল্লায় আরোহণ করতে দিতেও রাজি ছিলেন না। বিয়র্ন হ্যাভিটসারকে কার্টেগার থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং একজন পলাতক ব্যক্তির জীবন কেমন হতে পারে সেটা উপভোগ করার জন্য তাকে একটা চান্স দিয়েছিলেন তিনি। হ্যাভিটসার শীতকাল বেঁচে থাকবেন কিনা এই অবস্থায় এখন সেটা সবচেয়ে বড় একটা বিবেচ্য বিষয় ছিল। এদিকে বিয়র্ন প্রায় প্রতিদিন ইনগ্রিডের সাথে মিলিত হতেন। যদিও গানহিল তার স্ত্রী ছিলেন, কিন্তু এটা তার বোকামি ছিল বলা যায়। তবে গানহিল সবকিছু বোঝার পরও তার নারী সুলভ প্রবৃত্তির মাধ্যমে বিষয়গুলোকে ইগনোর করতেন তিনি। এই উদার গানহিল তার রাগকে প্রাধান্য না দিয়ে বিয়র্নকে শোক কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন এর মাধ্যমে। তাছাড়া গানহিল ইনগ্রিডের প্রতি কৃতজ্ঞ ছিলেন, বিশেষ করে যেহেতু বিয়র্নকে একটা সন্তান তিনি উপহার দিতে পারছিলেন না। বৃহত্তর ভালোর কথা চিন্তা করে গানহিল ইনগ্রিডকে তার দাসত্বের হাত থেকে মুক্তি দেন এবং বিয়র্নকে অন্য আরেকটা স্ত্রী গ্রহণেরও অনুমতি দেন তিনি। এর কয়েকদিন পর উবে এবং কেজটিল আইসল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাওয়ার আগে উবে এবং বিয়র্ন শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তারা কি জানতো এটাই তাদের জন্য শেষ বিদায় হবে। উবে চলে যাওয়ার পর নরওয়ের একটা গ্রামে একদিন রুশ বাহিনী আক্রমণ শুরু করে। সেদিন রুশরা খোলা মাঠে একটা সামরিক পতাকা লাগিয়ে হামলার সূচনা করেছিল। পরে অনেকটা ভূতের মতোই একটা অশ্বারোহী বাহিনী তাদের উপরে হামলা করে, কিন্তু একজন নরওয়েজিয়ান কামার অসাধারণ যুদ্ধ দক্ষতা দেখিয়ে রুশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাম হাতে হাতুড়ি এবং ডান হাতে ঘোড়ার নাল নিয়ে তিনি এই রুশদের, যারা সাধারণ মানুষকে একের পর এক হত্যা করছিল, তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। তবে কামার ছাড়া অন্য গ্রামবাসীদের মধ্যে যুদ্ধ করার তেমন একটা কোনো সক্ষমতাই ছিল না, ফলে তাকে স্বাভাবিকভাবেই পরাস্ত হতে হয়। ওই যে বলে না, সবচেয়ে বড় বাঘটিও নেকড়ের দলের সামনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। এই লোকটির অবস্থাও হয়েছিল ঠিক তেমন। অবশেষে শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে। কামারের মৃত্যুর সাথে সাথে অবশেষে এই গণহত্যা শেষ হয়। রুশরা চলে যাওয়ার পর একজন বয়স্ক জীবিত ব্যক্তি ভাইকিংস রাজধানীতে ফিরে আসে এবং সে বর্ণনা দেয় তাদের গ্রামে কি ঘটেছে। সবকিছু শোনার পর বিয়র্ন ভীষণ চিন্তিত হয়ে ওঠেন এবং একটা ভালো পরামর্শের জন্য ওলাফের কাছে তিনি এ বিষয়ে মতামত জানতে চান। রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের পূর্বসূরি হিসেবে প্রাচীন রাশিয়ান ফেডারেশন ছিল এক কথায় প্রবল শক্তিশালী একটা পক্ষ। এর নেতা প্রিন্স ওলেগ একবার কনস্টান্টিনোপলের দেয়ালে তার ঢাল ঝুলিয়ে এসেছিলেন। আমরা আগে কিন্তু এটা জেনেছিলাম।
এর কারণ ছিল তিনি এর মাধ্যমে বোঝাতে চাইছিলেন যে তিনি এই কনস্টান্টিনোপল জয় করেছেন। সেই বিজয়টাকে যদি আপনি হালকাভাবে দেখেন বা কোনো প্রকার সন্দেহ করেন, তাহলে সুপ্রশিক্ষিত রাশিয়ান সৈন্যরা সেটা আবার প্রমাণ করার জন্য একেবারে উন্মুখ হয়েছিল। ভাইকিংস ভূমিতে আমরা যে আক্রমণটা এর আগে দেখেছিলাম, মানে সেই খণ্ড আক্রমণটা, সেটা সাধারণ একটা নমুনা ছিল মাত্র, কারণ বাকি ঝড় তো সামনে আসতে চলেছিল। এছাড়া এরপর একদিন কাঠঠেঘাটের কাছে এরিকের টহল দল আক্রমণকারী কিছু রাশিয়ানদের একটা দলের তীব্র সংঘর্ষের মুখোমুখি হয়। এই সংঘর্ষটা ছিল খুবই সংক্ষিপ্ত, তবে এই সংক্ষিপ্ত সংঘর্ষেই রাশিয়ানরা তাদের শক্তিমত্তা জানান দিতে পেরেছিলেন। আর বিজয় নাগালের বাইরে বসতে পেরে এরিককে সেদিন পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এটা ছিল রুশদের সাধারণ একটা অনুসন্ধানমূলক আক্রমণ, তাই তারা তাদের শত্রুদের সেদিন পিছু তাড়া করেনি। অদ্ভুত আরেকটা ব্যাপার হচ্ছে, এই আক্রমণকারী দলের কমান্ডার ছিলেন আইভার দ্য বনলেস। কাঠঠেঘাটের কাছে এই আক্রমণটা আইভার কেন করেছিল সেটার অর্থ তো নিশ্চয় একটা আছে। তবে এখানে তার আরও একটা চমকে যাওয়ার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর সে হলো হ্যাবিটসার্ক, তার নিজের ভাই, যিনি নির্বাসিত হয়েছিলেন বিয়র্নের দ্বারা এবং ল্যাগার থেকে হত্যার অপরাধে দণ্ডিত হয়েছিলেন। হ্যাবিটসার্ক কাঠঠেঘাট থেকে চলে আসার পর পূর্বের পথ ধরেছিল, আর বলা যায় ভাগ্যই তাদের দুই ভাইকে আবার একত্রিত করেছিল। কিন্তু আইভার হ্যাবিটসার্কের দুর্দশা এবং হতাশাগ্রস্ততা দেখে হতবাক হয়ে যান এবং তাকে দেখে হ্যাবিটসার্কও বিব্রত বোধ করতে শুরু করেছিল। আসলে সে কখনো কল্পনাও করেনি তার এই অবস্থায় তার উদ্ধারকারী হবে তার নিজের ভাই, যাকে সে প্রচণ্ড ঘৃণা করত এবং তাকে দীর্ঘদিন ধরে হত্যা করতে চাইত। কিয়েভে প্রত্যাবর্তনের সময় হ্যাবিটসার্ক আইভারের সাথে চলে আসে, কিন্তু আসার পথে বোটের মধ্যে তার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল হ্যাবিটসার্ক। তার অবস্থা দেখে মনে হচ্ছিল আইভারের প্রতি তার ভয় এখন চরম নির্ভরশীলতায় রূপান্তরিত হয়েছে। আইভারও মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন। তিনি নিশ্চিত হতে পারছিলেন না কেন তার শুধুমাত্র হ্যাবিটসার্কের সাথেই গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু পরিশেষে হ্যাবিটসার্কের প্রত্যাবর্তন আইভারকে প্রকৃত আনন্দ এনে দিয়েছিল। অন্যদিকে সিল্ক রুট ভ্রমণকারী একজন ব্যক্তির কাছ থেকে বিয়র্ন একদিন জানতে পারেন তারাই তার ভাই আইভারকে আশ্রয় দিয়েছিল। রাশিয়ার কিংবদন্তি তুল্য বিশালতা, তাদের প্রচুর সম্পদ এবং শক্তিশালী সেনাবাহিনী ছিল, তবে এটা আরও বৃদ্ধি পায় আইভারের ধূর্ততার কারণে। তাই বিয়র্ন তাদের বিরুদ্ধে একা একা কিছু করার সিদ্ধান্ত নিতে পারছিল না। ফলে গুনহিল্ডের মাধ্যমে হ্যারল্ডের সাথে একটা শান্তি স্থাপনের পরামর্শ দেয় সে। বিয়র্ন আশা করেছিল তারা যদি একজোট হতে পারে তবে হয়তো এক্ষেত্রে কোনো আশার আলো দেখা যাবে। যদিও বিয়র্ন হ্যারল্ডের প্রতি মনে প্রচণ্ড ঘৃণা পোষণ করতেন, তবু তিনি এই প্রস্তাবের মধ্যে তার প্রজ্ঞার কথাই স্বীকার করেছিলেন এবং শান্তির মধ্যস্থতাকারী হিসেবে এরিককে দূত হিসেবে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু হ্যারল্ড নরওয়ের রাজা হওয়ার পর থেকে আরও বেশি অহংকারী হয়ে উঠেছিলেন এবং এরিককে একজন অপরাধী হিসেবে ধরে নিয়েছিলেন তিনি। ফলে তার সাথে কথা বলার কোনো কারণ দেখছিলেন না হ্যারল্ড। তাছাড়া এরিক ছিল বিয়র্নের অধস্তন, যাকে তিনি সবচেয়ে বেশি ঈর্ষা করতেন। তবু এ সময় সেখানে উপস্থিত ওলাফ হ্যারল্ডকে বোঝাতে থাকেন এই বিশ্বাসে যে এরিকের অবশ্যই খুব ভালো বিচক্ষণতা রয়েছে, না হলে বিয়র্ন তাকে দিয়ে বার্তা পৌঁছে দেওয়ার ঝুঁকি নিতেন না। ওলাফের এই যুক্তিতে শেষ পর্যন্ত হ্যারল্ড রাজি হয় এবং এরিককে কথা বলার সুযোগ দেয়। সেদিন হ্যারল্ডকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে বোঝানোর পর অবশেষে হ্যারল্ড বিয়র্নের সাথে মৃত্যুতা করতে রাজি হন। তবে তিনি একটা শর্ত দিয়েছিলেন। শর্তটা হলো যৌথভাবে রাজধানীকে রক্ষা করতে হবে। বুঝেছেন তো হ্যারল্ডের এই বিষয়টা? অন্যদিকে আইভার হ্যাবিটসার্ককে নিয়ে কিয়েভে এসে পৌঁছেছিল। তার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে জানতে পেরে হ্যাবিটসার্ক অবশেষে একটা তৃপ্তির ঢেকুর তুলেছিলেন। এর কয়েকদিন পর ওলেগ আইভার এবং হ্যাবিটসার্ককে তার আসল শক্তি দেখানোর জন্য কিয়েভের বাইরে এক সামরিক কুচকাওয়াজের সামনে নিয়ে আসেন। শৃঙ্খল পদমর্যাদার সাক্ষী হয়ে রুশ সেনাদের বিশালতা দেখে আইভার অবাক হয়ে যান। এর আগে তিনি এত বিশাল শৃঙ্খল সৈন্যবাহিনী কখনো দেখেননি। তাই সে ভাবে হ্যারল্ড এবং বিয়র্ন যতই শক্তিশালী হোক না কেন তারা এর বিরুদ্ধে কখনোই দাঁড়াতে পারবে না। সেদিন রাতে এক দাসী আইভারকে হল ঘরে ডেকে পাঠায়। ডাকে সাড়া দিয়ে আইভার যখন ঘরের ঠিক মাঝখানে বসেছে, ঠিক তখন পর্দা ধীরে ধীরে খুলে যাওয়ার সাথে সাথে তার সামনে একজন দেবদূতের মতো মহিলার আগমন ঘটে। এই দৃশ্য আইভারকে সম্পূর্ণ বিভ্রান্ত করে তোলে। আসলে এটা ছিল কাটিয়া, মানে ওলেগের স্ত্রী। সে সেদিন ইচ্ছাকৃতভাবেই আইভারকে খুশি করার চেষ্টা করছিল। আসলে যখন সে শুনতে পেয়েছিল তার প্রাক্তন স্ত্রী স্বর্ণকেশী ছিল, তখন সে একটা সোনালি পরচুলা পরে তার কাছে এসে আইভারকে মনোরঞ্জন করার চেষ্টা করছিল। কিন্তু আইভারের আবেগ ছিল শুধুমাত্র ফ্রেডিসের প্রতি। তার প্রতি আইভারের মনে আকাঙ্ক্ষা এবং অপরাধ বোধের জটিল মিশ্রণ তৈরি হয়েছিল। তাই কাটিয়ার সাথে জড়াতে কোনো ইচ্ছাই দেখাচ্ছিল না আইভার।
যদিও কাটিয়া ফ্রেডিসের মতো নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল, কিন্তু তবু আইভার আর তার প্রাক্তন স্ত্রীর স্মৃতি মনে রাখতে চায়নি। এ সময় আইভার কাটিয়ার পর চুলা খুলে ফেলে এবং তার এই প্রচেষ্টার জন্য তাকে একটা চুম্বন দিনে সেদিন তাকে বিদায় জানায়। এর কয়েকদিন পর কাটিয়া আইভারকে ব্যাখ্যা করে কেন সে তাকে উপেক্ষা করেছিল আগে। আসলে সে প্রিন্স ডিরের পক্ষে ছিলেন, যেহেতু আইভার ডিরের জীবন বাঁচিয়েছিল তাই সে এইভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু তার এই কথায় প্রচণ্ড সতর্ক থাকা আইভার কোনো কিছুই বলেননি তাকে। তাছাড়া কাটিয়া বর্তমানে ওলেগের স্ত্রী। আইভার জানত ওলেগ তাদের প্রতিটি পদক্ষেপের উপরে নজর রাখছে, কিন্তু এর মধ্যেই ওলেগ একটা ঘোষণা দিয়ে বসেন। সেটা হলো আইভারের সম্মানে সে কাট্টেগার্ড তথা নরওয়ে আক্রমণ করবে। এই খবরটা একসময় বিয়র্নের কাছেও পৌঁছায়, যদিও বিয়র্ন এটা আগেভাগেই জানতো, অন্তত অনুমান করতে পারত সে। জাস্ট শুধু সময়ের অপেক্ষা মাত্র। খবরটা শোনার সাথে সাথে সে ভেস্টফোল্ডে এসে পৌঁছেছিল। হ্যারল্ডের সাথে মিলে শত্রু পরিস্থিতি মূল্যায়ন করার পর তারা বিলম্ব না করে একটা প্রতিরক্ষামূলক কৌশল তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো বিয়র্ন জানতো না আইভার কোন জায়গা দিয়ে হামলা করবে, তাই তাদের প্রতিটি সৈকতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হয়। এটা ছিল এক বিশাল কর্মযজ্ঞ, যেখানে কাট্টেগাটের প্রায় সবাই অংশ নিয়েছিল। এর মধ্যে হ্যারল্ডের নজর পড়েছিল ইনগ্রিডের উপরে। একজন রাজা হিসেবে হ্যারল্ডের কখনো নারীর অভাব হয়নি, তবে বিয়র্নের সম্পদ এবং তার অঞ্চলের উপরে বরাবরই তার দখল ছিল। মূলত সেই কারণেই ইনগ্রিডের প্রতি সে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ইনগ্রিড বুঝতে পারছিল বিয়র্নের থেকে হ্যারল্ড ছিলেন একজন বিভৎস টাইপের ব্যক্তি, তাই ইনগ্রিড হ্যারল্ডকে সেদিন অনেকটাই অবজ্ঞা করে। অন্যদিকে গানহিল প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সৈকতের প্রতিরক্ষা জোরদার করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছিলেন। কিন্তু তার এই বিষয়টা এরিকের কাছে ভালো লাগতো না। এরিক গানহিলের উদারতা এবং দক্ষতার প্রশংসা করতেন এবং বারবার তার প্রতি আগ্রহ দেখাতো। সেদিন এরিক তাকে পরামর্শ দেয় গানহিল যেন বিশ্রাম নেয়। এই অবস্থায় কাজ করলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। কিন্তু গানহিল ছিল দৃঢ় মানসিকতার, তাই সে এরিকের প্রতি কোনো দুর্বলতাই দেখায়নি। কিন্তু এরিকের কথাই সত্যি হয়ে যায়। অতিরিক্ত পরিশ্রমের কারণে গানহিলের গর্ভপাত ঘটে। এই অবস্থায় অনেক ভেঙে পড়েছিল গানহিল। সে অনুভব করছিল বিয়র্নকে এখন সে কী জবাব দেবে। তার এই আক্ষেপের সবচেয়ে বড় কারণটা ছিল বিয়র্নের কোনো পুত্র সন্তান ছিল না। কিন্তু এ সময় সে আরেকটা বিষয় ভাবে, সেটা হচ্ছে হয়তো ইনগ্রিড বিয়র্নের এই আক্ষেপ ঘোচাতে পারবে। তাদের এই কথোপকথন বাইরে দাঁড়িয়ে শুনছিল হ্যারল্ড, কিন্তু এটা খুব একটা মুখ্য বিষয় ছিল না তার কাছে। আসল ব্যাপার হচ্ছে ইনগ্রিড হ্যারল্ডকে লক্ষ্য করে এমন সব কথা বলেছিল যেটা হ্যারল্ডের মনে ইনগ্রিডের প্রতি প্রচণ্ড একটা হিংসা তৈরি করেছিল। নারীদের কাছে অবহেলিত হওয়াটা হ্যারল্ডের একদমই পছন্দ হতো না। এ ধরনের জেলাসি থেকেই হ্যারল্ড সেদিন তার ক্ষোভ প্রকাশ করে ইনগ্রিডের উপরে এবং তাকে রেপ করে সে। কিন্তু এই বিষয়টা ইনগ্রিড বিয়র্নকে জানানোর আগেই রুশ বহর এসে পৌঁছায় কাট্টেগাটে। অনুমান করা হচ্ছিল ওলেগের বাহিনীতে কয়েকশো যুদ্ধজাহাজ এবং 10,000-এরও বেশি সৈন্য রয়েছে। এই বিশাল রুশ বাহিনীর আক্রমণ কি ভাইকিংসরা ঠেকাতে পারবে? এই বিষয়টাই তখন মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। কিয়েভের প্রিন্স ওলেগ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে নরওয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন এবং যেখানে রাজত্ব করছে হ্যারল্ড। এই যুদ্ধে আইভার তার ভাই বিয়র্নের মুখোমুখি হতে চলেছিল, যেটা ভাইকিংস ইতিহাসে আর একটা ভাতৃঘাতী সংঘর্ষে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করার আগে দুই ভাই একে অপরের সাথে আবেগঘন কথোপকথনে লিপ্ত হয়। আইভার বিয়র্নকে বলে দেবতারা তাদের লড়াই দেখতে পছন্দ করে, তাই তারা এই সংঘর্ষে অংশ নিচ্ছে। কিন্তু বিয়র্ন উত্তর দেয় আইভার তার এবং পুরো ভাইকিং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে তার নিজ জাতির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। কিন্তু এ সময় আইভার র্যাগনারের শেষ ইংল্যান্ড যাত্রার সময়কার কিছু কথা তাকে বলতে থাকে। যখন তার বাবা ইংল্যান্ডে যেতে চাইছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য, তখন সে ছাড়া তার অন্য কোনো ভাই তার বাবার সাথে ছিল না। আইভার ছাড়া আর কেউই তার বাবার সাথে থাকেনি সেদিন। তাই আইভার মনে করে একমাত্র সেই প্রকৃতপক্ষে তার বাবার উত্তরাধিকার বহন করছে এবং তার সঙ্গে তার বাবার প্রকৃত বন্ধন রয়েছে। এরপর সে মনে হয় সবচেয়ে দৃঢ় ঘোষণাটাই দিয়ে বসেছিল। আইভার বলেছিল এই বিষয়টা যদি বিয়র্ন বিশ্বাস করতে না চায় তবে তাকে এই যুদ্ধে জয়ী হয়ে সেটা প্রমাণ করতে হবে। আর বলাই বাহুল্য, এরপর শুরু হয় যুদ্ধ। রুশ সৈন্যদের প্রথম দল সৈকতে ঝাঁপিয়ে পড়ে। ভাইকিংসদের জাহাজের তুলনায় রুশ জাহাজগুলো ছিল অনেক উন্নত। এগুলো শুধু বিপুল সংখ্যক সৈন্যই নয়, বরং ঘোড়াসহ আরও ভারী মালামাল পরিবহন করতে পারত। রুশ অশ্বারোহী গ্র্যাপলিং হুক ব্যবহার করে ভাইকিংসদের প্রতিরক্ষা ব্যারিকেডগুলো টেনে সরিয়ে ফেলতে শুরু করেছিল, যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ভাইকিংসদের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরে এবং ফাটল তৈরি হওয়ার পর রুশ বাহিনী বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ভেতরে প্রবেশ করতে শুরু করেছিল।
এটা দেখে বোঝা যাচ্ছিল ভাইকিংসরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা শক্তিশালী করতে পারেনি। তারপর রুশ বাহিনী অবতরণ করার সাথে সাথে ভাইকিংদের প্রথম প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ার উপক্রম হয়। অন্যদিকে আইভার এবং ওলেগ আর একটা বহর নিয়ে নদী দিয়ে আক্রমণ শুরু করে। গানহিল্ড ছিল নদীর প্রতিরক্ষার দেখভালের দায়িত্বে। এ সময় সে তার যোদ্ধাদের আগুন ধরিয়ে প্রতিরক্ষামূলক ব্যারিকেড পুড়িয়ে ফেলতে নির্দেশ দেন, কিন্তু দেখা যায় সেটা কোনো কাজেই আসে না তাদের, কারণ রুশ সৈন্যরা সহজেই পন্টুনের উপর লাফ দিয়ে উঠে যায়। একদিকে ভাইকিংসদের প্রতিহত করতে করতে রুশ যোদ্ধারা দড়িগুলো কেটে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে শুরু করে এবং এরপর প্রধান বাধা হিসেবে থাকা এই দড়িগুলো কেটে ফেলে। ফলে রুশ জাহাজগুলো প্রবেশ করতে সক্ষম হয় ভেতরে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যেতে দেখেই গানহিল্ড সরাসরি ওলেগের ফ্ল্যাগশিপের উপরে ঝাঁপিয়ে পড়েন এবং তার সৈন্যরা তাকে অনুসরণ করে শত্রুর প্রধান জায়গায় আঘাত আনার উদ্দেশ্যে। সে যে প্রবাদ আছে না, রাজাকে ধরলে যুদ্ধ জেতা সহজ হয়, এখানে গানহিল্ড ওলেগকেই টার্গেট করছিল। গানহিলের কৌশল বলা যায় যথার্থ ছিল, তবে সে একটা বিষয় ভুলে গিয়েছিল, সেটা হলো এই ফ্ল্যাগশিপটি ছিল রুশদের সবচেয়ে দক্ষ যোদ্ধাদের দ্বারা সুরক্ষিত একটা ভেসেল। সেখানে ওলেগ, তার শীর্ষ কমান্ডাররা এবং আইভার হাবিসারকে উপস্থিত ছিলেন। যদিও গানহিল্ড একজন সাহসী নারী যোদ্ধা ছিল, তবুও তিনি ওলেগের কাছে পৌঁছাতে পারেননি। এর মধ্যে লড়াই করতে করতে একসময় উড়োতে আঘাত পায় গানহিল্ড এবং সে সময় আইভার উপর থেকে একটা ছুরি তার দিকে ছুটতে উদ্যত হয়। ফলে বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে গানহিল্ড নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং পালিয়ে যান। একই সাথে রুশ বাহিনী নদীর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। বিয়র্ন নদীর কাছে তেমন কোনো সৈন্য মোতায়েন করেননি, কারণ এই নদীটা শহরের পেছনে গিয়েই শেষ হয়ে গিয়েছিল এবং তারপর খাড়া পাহাড়ি ঢাল থাকায় সেটা শহরকে এমনিতেই প্রতিরক্ষা দিত। কিন্তু আইভার সবসময় সবার থেকে চিন্তা ভাবনায় এগিয়ে থাকতো, এটা আমরা দেখেছি। এক্ষেত্রেও সে তার প্রতিপক্ষের মনস্তাত্ত্বের দুর্বলতা কাজে লাগানোর চেষ্টা করে। সে আগেই বুঝতে পেরেছিল এই পথের সুরক্ষা ব্যবস্থা অনেকটা ঢিলেঢালাভাবে করা হবে, তাই অসম্ভবকে সম্ভব করার পরিকল্পনা নেয় আইভার। আপনি এই দৃশ্যটা দেখে জাস্ট কল্পনা করুন তো আইভার কী ছিলেন এবং তার সামরিক দক্ষতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে সৈকতের প্রথম প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ার অন্যতম কারণ ছিল হ্যারল্ড নির্বাচনে জয়ী হতে গিয়ে অন্য নেতাদের কাছে দেয়া তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন। তাই হ্যারল্ডের ডাকে এই যুদ্ধের আগে কেউ তাকে সাড়া দেয়নি এবং ভাইকিংসরা সংখ্যায় শত্রুর তুলনায় অনেক কম ছিল। এখন দেখার বিষয় কাট্টেঘাটের প্রতিরক্ষা লাইন রুশ আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল কিনা। বন্ধুরা, এই বিষয়টাকে আমরা পরের পর্বে দেখব। আজকে এ পর্যন্ত রাখছি এবং অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে। সবাই ভালো থাকুন, ফিরছি খুব শীঘ্রই।